হাই এভরিওয়ান, তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ একদম সামনে আছে। এবং এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রয়োজন চ্যাপ্টারস গুলোকে একটু ভালো মতো করে রিভাইজ করা, এবং তার জন্য তোমাদের লাস্ট মিনিট রিভিশন এই সিরিজটা আনা হয়েছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা লাস্ট মিনিট রিভিশন প্রোভাইড করব তোমাদেরকে। তো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা একবার সিলেবাসটাকে রিভাইজ করে নিতে পারে, এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ, তারা কিন্তু এই ভিডিওস গুলোর মাধ্যমে সিলেবাসটাকে কমপ্লিট করে নিতে পারো। দেখো, আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? আজকের ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে। এবং তুমি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিওস আসছে। তো দেখতে থাকো। দেখো, আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো ওটা কি? ওটা হচ্ছে চলতরিৎ। চলতরিৎ বোঝার আগে আমাকে যেটা বুঝতে হবে ওটা কি, ওটা হচ্ছে তড়িৎ কথাটা কোথা থেকে এসছে। দেখো, দার্শনিক থেলস এর কথা আমি ফার্স্টে বলবো, যে দার্শনিক থেলস কি দেখেছে, যে পাইন গাছের আঠাকে আমরা কি বলি? অ্যাম্বার বলি। তো অ্যাম্বারকে যদি আমি পশম দিয়ে ঘষি তাহলে পরে কি দেখা যায়? অ্যাম্বারের মধ্যে কিছু কিছু আকর্ষণ করার ধর্ম দেখা যায়। কি আকর্ষণ করতে পারে? না, ছোট ছোট কাগজের টুকরো, হালকা বস্তু, এগুলোকে কি করতে পারে? আকর্ষণ করতে পারে। পরবর্তী ক্ষেত্রে উইলিয়াম গিলবার্ট যিনি ছিলেন, তিনি দেখেছেন যে না, শুধুমাত্র অ্যাম্বারের ক্ষেত্রেই নয়, তাছাড়াও অনেক বস্তু আছে যেমন কি এবোনাইট, রজন, কাঁচ প্রভৃতির ক্ষেত্রেও কি হয়? এই আকর্ষণ ধর্ম লক্ষ্য করা যায়। যেহেতু গ্রিক ভাষায় অ্যাম্বারকে ইলেকট্রন বলে, তার থেকে নাম আসে ইলেকট্রিসিটি বা তড়িৎ। ঠিক আছে? তার থেকে নাম কি আসে? ইলেকট্রিসিটি। ইলেকট্রন, ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি। দেখো, এবার যে জিনিসটা তোমাকে বুঝতে হবে যে চলতড়িৎ, যে তড়িৎ কথাটা, তড়িৎ কত প্রকারের হয়? তড়িৎ দু প্রকারের হয়, একটা হচ্ছে চলতড়িৎ, একটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ মানে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চলতড়িৎ মানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ কাকে বলে, চলতড়িৎ কাকে বলে? স্থির তড়িৎ মানে হচ্ছে যে তড়িৎ উৎপত্তি স্থলে স্থির থাকে, আর চলতড়িৎ মানে হচ্ছে যে তড়িৎ উৎপত্তি স্থলে স্থির থাকে না, স্থানান্তর করতে পারে, তাদেরকে আমরা কি বলি? চলতড়িৎ বলি। এবার চলতড়িৎ বোঝার পর আমাদের যে জিনিসটা বুঝতে হবে ওটা হচ্ছে আধান কাকে বলে। দেখো, আধান হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য কোনো একটা বস্তু কণাকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি। চৌম্বক ক্ষেত্র মানে কি? যেই অঞ্চলের মধ্যে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকরী হয়। তাহলে কোনো একটা চুম্বক আমি এরকম রেখেছি, চুম্বকের সাপোজ করো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি কোনো একটা বস্তু কণাকে যদি রাখি, তাহলে পরে কি হবে? ওই বস্তু কণাটা কি অনুভব করবে? আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। অর্থাৎ এক কথায় আমরা বলি যে একটা বল অনুভব করবে, তাকেই আমরা কি বলবো? আধান বলবো। যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কণাকে তড়িৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে কি অনুভব করবে? একটা বল অনুভব করবে, তাকেই আমরা কি বলবো? তড়িৎ আধান বলবো। তড়িৎ আধান কত প্রকার হয়? দু প্রকার হয়। কি? একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। এবার তড়িৎ আধান রিলেটেড যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ওটা হচ্ছে মাত্রা। তড়িৎ আধানের মাত্রা কি হয়? তড়িৎ আধানের মাত্রা হয় আইটি। সবাই মাথায় রাখবে, তড়িৎ আধানের মাত্রা হবে আইটি। যদি আমি বলি রাশিমালা কি হয়? রাশিমালা তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে রাশিমালা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু আইটি। এই জিনিসটা আমরা পরেও ইউজ করব, বাট কিউ ইজ ইকুয়ালস টু আইটি মাথায় রাখো। আই এখানে কি? আই এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, এই জিনিসটা যদি তুমি জেনে থাকো তাহলে ভালো কথা, যদি জেনে না থাকো তাহলে আমি তোমাকে ক্লাসের মাঝখানে আরেকটা জায়গায় আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পড়বো, সেখানে আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আপাতত জিনিসটা মাথায় রাখো, কিউ ইজ ইকুয়ালস টু আইটি। এবার আমি যদি বলি কিউ এর একক কি হবে? এর একক কি হবে? এসআই পদ্ধতিতে একক, সিজিএস পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে একক, সিজিএস পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে একক কি হবে? কুলম্ব হবে। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? ইএসইউ হবে। ইএসইউ এর ফুল ফর্ম কি? ইএসইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বলছে? এটাকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে? এবার যদি আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো যে হ্যাঁ, এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি হবে? এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক হবে 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু কত হবে? 3 ইন্টু 10⁹ ইএসইউ। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, আধান রিলেটেড এতগুলো গল্প আছে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে ইলেকট্রনের আধান কত হয়। তো ইলেকট্রনের আধানও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইলেকট্রনের আধান কত হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? এখানে গেল আমাদের আধানের টোটাল গল্প। এরপরে যেটা আসবে হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রতে কি বলছে? দুটা বিন্দু আধানকে যদি পরস্পরের কাছে রাখি, তাহলে এই বিন্দু আধানের মধ্যে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে।
এই আকর্ষণ বা বিকর্ষণ বল দুটা বিষয়ের উপর নির্ভর করে। এক তো আধানদ্বয়ের গুণফলের উপর নির্ভর করে, আর কি নির্ভর করে? আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আমি যদি আরেকটু ভালো ভাষায় বলি তোমাদেরকে, যে এখানে একটা বিন্দু আধান আছে Q1, এখানে একটা বিন্দু আধান আছে Q2। এদের মধ্যে কি হবে? হয় আকর্ষণ বল কাজ করবে, নয়তো বিকর্ষণ বল কাজ করবে। যদি সম আধান হয় তাহলে বিকর্ষণ বল কাজ করবে, যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে। এবার এই আকর্ষণ বল বা বিকর্ষণ বল যে কাজ করবে তার পরিমাপ করব কি করে? দুটা বিষয়ের উপর নির্ভর করবে। আকর্ষণ বা বিকর্ষণ বলকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, তাহলে এফ কি হবে? Q1 ইন্টু Q2, মানে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে। কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে মধ্যবর্তী দূরত্বের কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক হবে। মধ্যবর্তী দূরত্বের কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র তো তোমাকে কি বলতে হবে? দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বল, এই যে দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বল কি কি বিষয়ের উপর নির্ভর করবে? ওই আধান দ্বয়ের গুণফলের সাথে কি হবে? সমানুপাতিক হবে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের সাথে কি হবে? ব্যস্তানুপাতিক হবে। কেন স্যার এই ডেফিনেশন গুলো এভাবে লিখছি? এভাবে যদি তুমি জিনিসগুলোকে পড়ো, তাহলে জিনিসগুলো মনে রাখতে কি হবে? ইজি হবে। ঠিক আছে? এই জিনিসগুলোকে এভাবে মাথায় রাখার চেষ্টা করবে, যে দুটা বিন্দু আধান থাকবে, এদের মধ্যে কার্যকরী আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে? আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এবার আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যে আমরা কি বুঝলাম। আমরা এখানে যদি দেখি, তাহলে এখান থেকে আমরা বুঝলাম হচ্ছে এফ ভ্যারাইজেস Q1, Q2 হচ্ছে, আরেকটা কি হচ্ছে? এফ ভ্যারাইজেস 1/r²। এই দুটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কি হবে? এফ ভ্যারাইজেস Q1, Q2/r²। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কি হবে? কে Q1, Q2/r²। কেটা কোথা থেকে আসলো? কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, যেটাকে আমরা এখানে কি বলবো? কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবকের মান হয়, কুলম্বের ধ্রুবকের এসআই পদ্ধতিতে মান আর সিজিএস পদ্ধতিতে মান। সিজিএস পদ্ধতিতে মান সবাই জানে 1 হয়, এসআই পদ্ধতিতে মান কত হবে? 9 × 10⁹ হয়। এবার তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকতেছে, এর একক কি হয়? সিজিএস এবং এসআই পদ্ধতিতে, এসআই আর সিজিএস পদ্ধতিতে এর একক কি হবে? পারবে বের করতে? যদি না পারো, আমি তাহলে তোমাদের জন্য বলে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে মান কত হবে? এফ কি আছে? এফ ইজ ইকুয়ালস টু কে Q1, Q2/r²। তাহলে এখান থেকে আর স্কোয়ারটা এদিকে গেলে কি হবে? এফ আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে Q1, Q2। তাহলে এদিক থেকে কে বের করলে কত হবে? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1, Q2। তাহলে অ্যান্সার কি হবে? নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার। অ্যান্সার কি? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। এটাই যদি আমরা, এটা গেল আমাদের এসআই পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে একক কি হবে? এটা তোমরা কমেন্ট সেকশন জানাও। চলো নেক্সট পার্ট আমরা যেটা আছে ওটাতে আসি, যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। কুলম্বের সূত্র কি কি বিষয়ের উপর নির্ভরশীল, বা কুলম্বের যে সূত্রটা আছে ওটা কতটা পর্যন্ত সীমিত? দেখো এখানে কি বলছে, কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধানের থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কুলম্বের কি হবে না? কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। আরেকটা কি আছে? কুলম্বের সূত্র কি হচ্ছে? স্থির তড়িৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য। গতিশীল তড়িৎ আধান যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। এই দুটো জিনিস মাথায় রাখবে, পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা লেখো, তখন তোমাদেরকে এই জিনিসটা লিখতে হবে। নেক্সট আমরা যে জিনিসটাতে আসবো, ওটা হচ্ছে তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ বিভব কাকে বলে, এই জিনিসটা যদি খুব ভালো মতন করে বোঝো, কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কি করছি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতেছি। তাহলে এই যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে, এখানে কি বলেছে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তাকে নিয়ে আসছি। একক ধনাত্মক কোনো একটা আধানকে কোথায় নিয়ে আসছি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে। এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম, তাহলে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, ওটাকেই আমরা কি বলবো? ওই বিন্দুর তড়িৎ বিভব, মানে এই এ বিন্দুটার তড়িৎ বিভব। তুমি স্কুলে যেতে চাচ্ছ না, এবার আমি যদি তোমাকে জোর করে স্কুলে পাঠাই, আমার তোমাকে ধাক্কা দিয়ে দিয়ে স্কুলে পাঠাতে হবে না? তুমি যেতে চাচ্ছ না, তোমাকে স্কুলের জন্য যাওয়ার জন্য আমি ধাক্কা দিচ্ছি, তাহলে আমাকে কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। তাহলে আর এরকম যদি হতো যে হ্যাঁ তুমি স্কুলে যেতে চাচ্ছ, তাহলে কি আমাকে ধাক্কা দিতে হতো? না। তাহলে এখানে কি হচ্ছে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছে। তাহলে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, ওটাকেই আমরা কি বলি?
ওই বিন্দুর তড়িৎ বিভব। এবার তড়িৎ বিভবের রাশিমালা তোমাদেরকে জানতে হবে। তড়িৎ বিভবের রাশিমালা কি হবে? ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। আর তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে কি আছে? মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা মাথায় রাখো, ml স্কয়ার টি টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। চাইলে পরে আমি তোমাদের এটা কি করে আসলো দেখাতে পারি, বাট যেহেতু এটা লাস্ট মিনিট রিভিশন চলছে তো এটার দিকে আর যাচ্ছে না। একক কি হবে? একক হবে হচ্ছে এসআই একক হবে ভোল্ট। সিজিএস একক কি হবে? স্ট্যাট ভোল্ট বাই ইএসইউ। ইএসইউ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপর আমাকে কি বলেছে? সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে রিলেশন কি হবে? সিজিএস এবং এসআই ইউনিটের মধ্যে রিলেশন হবে হচ্ছে 1 ইএসইউ ইজ ইকুয়ালস টু 300 ভোল্ট, বা কোথাও কোথাও এই জিনিসটাও লেখা থাকতে পারে যে 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু 1 বাই 300 ইএসইউ। যদি তোমরা দেখতে না পারো আমি একটু সরে যাচ্ছি, দেখে নাও। ঠিক আছে, দেখে নিলে। এবার যে জিনিসটা আমরা পড়বো ওটা হচ্ছে কোন বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে কি বোঝায়। তুমি একবার দেখো আমাদের কাছে কি আছে? V ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ আছে। এবার ডাব্লিউ কে যদি আমরা 1 করে দিই, কিউ কে যদি আমরা 1 করে দিই, তাহলে V কি হয়ে যাবে? আপনে আপ 1 হয়ে যাবে। আমাকে বলছে 1 ভোল্ট কাকে বলে। 1 ভোল্ট কাকে বলে? তাহলে আমি কি বলবো? যে 1 কুলম্ব কোন ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তাহলে আমি কি বলবো? ওই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে 1 ভোল্ট। তাহলে আমরা কি বলবো? কোন বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব কোন ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে আনতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়। মানে আমরা কি করলাম? আমরা জানি যে V ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ কে যদি আমরা 1 করে দিই, কিউ কে যদি আমরা 1 করে দিই, V তো 1 আসতেই হবে। তাহলে আমরা কি বলবো? 1 ভোল্ট বলতে বোঝায়, কোন বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট বলতে বোঝায় যে 1 কুলম্ব ধনাত্মক কোন একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই বিন্দুতে আনতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়। ক্লিয়ার? নেক্সট কি আছে? বিভব পার্থক্য কাকে বলে? বিভব পার্থক্য, তড়িৎ বিভব যে জিনিসটা ছিল, তড়িৎ বিভবে আমরা কি করতেছিলাম? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতেছিলাম। বাট বিভব পার্থক্যের ক্ষেত্রে আমরা কি করব? বিভব পার্থক্যের ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। ইজিয়েস্ট ওয়েতে মাথায় রাখো। তড়িৎ বিভবের ক্ষেত্রে কি ছিল? একক ধনাত্মক আধানকে আহ অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। এটার ক্ষেত্রে কি হবে? বিভব পার্থক্যের ক্ষেত্রে আমরা বলবো যে একক ধনাত্মক কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা কি বলবো? ওই বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য। ক্লিয়ার? একক ধনাত্মক কোনো আধানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলে? ওই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য। আরেকবার ভালো করে জিনিসটা বলি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক কোনো একটি আধানকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলে? ওই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য। ক্লিয়ার? চলো, সিম্পল জিনিস। এবার আমাদেরকে কি বলছে? দুটি বিন্দুর তড়িৎ বিভব প্রভেদ বা বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝায়? সেম ভাবে আমরা বলবো যে দুটি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব ধনাত্মক কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কার্য করতে হয়। দুটি বিন্দুর বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে কি বোঝায়? 1 কুলম্ব কোনো ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 1 জুল পরিমাণ কি করতে হয়? কার্য করতে হয়। সিম্পল। চলো, নেক্সট আমাদেরকে কি বলেছে? তড়িৎ চালক বল কাকে বলে? দেখো, তড়িৎ চালক বল কাকে বলে? যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে কি হয়? রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে কি হচ্ছে? বিভব প্রভেদের সৃষ্টি করছে বা বিভব পার্থক্যের সৃষ্টি করছে। তাকে আমরা কি বলি? তড়িৎ চালক বল বলি। তাহলে তড়িৎ চালক বল কি? যে কারণের ফলে কি হচ্ছে? রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং শুধুমাত্র তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছেই না, সাথে বিভব পার্থক্যেরও সৃষ্টি করছে। তাকে আমরা কি বলছি? আহ তড়িৎ চালক বল। ঠিক আছে? তাহলে তড়িৎ চালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এখানে আমি লিখে রাখছি ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে? তড়িৎ বর্তনীতে যে কারণের ফলে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি কিসে কনভার্ট হচ্ছে? তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। তড়িৎ শক্তিতে যদি কনভার্ট হয় তাহলে ওটা কি তৈরি করবে? বিভব পার্থক্যেরও সৃষ্টি করবে।
তাহলে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বর্তনীতে বিভব পার্থক্যের সৃষ্টি করছে, তাকে আমরা কি বলি? তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, দেখো ইলেকট্রোমোটিভ ফোর্সের উৎস তোমাকে একটুখানি পড়ে রাখতে হবে। ইলেকট্রোমোটিভ ফোর্সের উৎস কি হতে পারে? ডায়নামো হতে পারে, তড়িৎ কোষ হতে পারে, আলোক তড়িৎ কোষ হতে পারে, ইত্যাদি। ঠিক আছে, নেক্সট আমাদেরকে কি বলছে? 1.5 ভোল্ট তড়িৎ চালক বলের অর্থ কি? দেখো তড়িৎ চালক বল কথাটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে একটুখানি জিনিসটা ভালো মতন বুঝতে হবে। আমরা যেরকম তড়িৎ বর্তনীতে কি বলেছিলাম, তড়িৎ বর্তনী কেন বলছি, তড়িৎ বিভবে আমরা কি বলেছিলাম? একক ধনাত্মক কোনো একটা আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে হয়। বিভব পার্থক্যতে আমরা কি বলেছিলাম? বিভব পার্থক্যতে আমরা বলেছিলাম হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। আর এটার ক্ষেত্রে আমরা কি বলবো? এটার ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কোনো তড়িৎ কোষের মধ্যে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। তুমি আমাকে একটা জিনিস বলো, কোন ধনাত্মক আধান ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাবে? ধনাত্মক তড়িৎদ্বার মানে তো পজিটিভ, আর ধনাত্মক আধানও পজিটিভ। পজিটিভ কখনো পজিটিভের দিকে যাবে? যাবে না। তাহলে ওকে পাঠাতে হবে, জোর করে পাঠাতে হবে, মানে বাইরে থেকে আমাকে কাজ করতে হবে। তার মানে সেম জিনিস এখানে কি হবে? এখানে আমরা জিনিস এটাই বলবো যে তড়িৎচালক বল বলতে আমরা কি বুঝি? তড়িৎচালক বল বলতে আমরা বুঝি হচ্ছে বর্তনীতে, অর্থাৎ তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে তড়িৎ ভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলে? ওই তড়িৎ কোষের তড়িৎ চালক বল বলে। ঠিক আছে, বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে আমি কাকে নিয়ে যাচ্ছি? একক ধনাত্মক আধানকে নিয়ে যাচ্ছি। নিয়ে যেতে কি দিয়ে নিয়ে যাচ্ছি? তড়িৎ ভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে এতটুকুন জিনিস ক্লিয়ার। তড়িৎ বিভবের ক্ষেত্রে কি হবে? একক ধনাত্মক আধানকে আমরা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো। বিভব পার্থক্যের ক্ষেত্রে কি হবে? একক ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাব। আর তড়িৎ চালক বলের ক্ষেত্রে কি হবে? তড়িৎ চালক বলের ক্ষেত্রে হবে হচ্ছে একক ধনাত্মক আধানকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে তড়িৎ ভিন্ন অন্য সংস্থা দ্বারা নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে এখানেও আমরা অ্যান্সারটা ওভাবেই দিব যে কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে কোষটি 1 কুলম ধনাত্মক আধানকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে বা ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে স্থানান্তর করতে 1.5 জুল কি করতে হয়? ওদের কার্য করতে হয়। একক ধনাত্মক আধানকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে 1.5 জুল কি করতে হয়? কার্য করতে হয়। ক্লিয়ার? চল এবার আমরা যে জিনিসটা পড়বো ওটা হচ্ছে তড়িৎ কোষ। কথা হচ্ছে তড়িৎ কোষ কাকে বলে? তড়িৎ কোষ আমরা বলি হচ্ছে সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকেই আমরা কি বলি? তড়িৎ কোষ বলি। তড়িৎ কোষ কাকে বলি? সচল যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকেই আমরা কি বলি? তড়িৎ কোষ বলি। ব্যাটারি কাকে বলে? তড়িৎ কোষের সমবায়কে আমরা ব্যাটারি বলি। তোমাদের যদি খুব ভালো করে দেখাই যে ব্যাটারি আমরা কাকে বলবো? আমরা কাকে ব্যাটারি বলি? আমরা এটাকে ব্যাটারি বলি না, এই এগুলা এক একটাকে আমরা কি বলি? ব্যাটারি বলি। বাট অ্যাকচুয়ালিতে এই এক একটা হচ্ছে তড়িৎ কোষ, এটা হচ্ছে তড়িৎ কোষ। এই দুটাকে যখন একসাথে আমি জয়েন করলাম তাহলে এটা একটা সমবায় ফর্ম করলো। এই সমবায়টাকে আমরা বলি হচ্ছে ব্যাটারি। তড়িৎ কোষের সমবায়কে আমরা কি বলি? ব্যাটারি। চলো নেক্সট আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে তড়িৎ কোষ কত প্রকারের হয়? তড়িৎ কোষ হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে প্রাথমিক তড়িৎ কোষ আর একটা হচ্ছে গৌণ তড়িৎ কোষ। প্রাথমিক তড়িৎ কোষ কাকে বলে? গৌণ তড়িৎ কোষ কাকে বলে? প্রাথমিক তড়িৎ কোষের ক্ষেত্রে কি হয় যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর গৌণ তড়িৎ কোষের ক্ষেত্রে কি হয় যে ফার্স্টে তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা হয়, দেন রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। এই সিম্পল জিনিসটা তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? প্রাথমিক তড়িৎ কোষের ক্ষেত্রে আমরা কি করি? যে রাসায়নিক শক্তিটাকে ডাইরেক্ট তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। বাট গৌণ তড়িৎ কোষের ক্ষেত্রে কি হবে? গৌণ তড়িৎ কোষের ক্ষেত্রে প্রথমে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করি, দেন রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি। এক্সাম্পল যদি তুমি বুঝতে চাও তাহলে এখানে আমি বলে দিচ্ছি যে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্য ছাড়াই রাসায়নিক শক্তি কিসে কনভার্ট হচ্ছে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা ওটাকে কি বলবো? ওটাকে বলবো হচ্ছে মুখ্য তড়িৎ কোষ বা প্রাথমিক তড়িৎ কোষ। ঠিক আছে,
মুখ্য কোষ বা প্রাথমিক তড়িৎ কোষ কাকে বলবো? যে বাহ্যিক উৎসের সাহায্য ছাড়াই কি হচ্ছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাট গৌণ তড়িৎ কোষ কাকে বলবো? বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে কি হচ্ছে, প্রথমে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত হচ্ছে, যেটাকে আমরা চার্জিং বলি। দেন তড়িৎ শক্তি প্রথমে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত হচ্ছে, যেটাকে আমরা চার্জিং বলি। দেন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটাকে আমরা বলি ডিসচার্জিং। তাহলে ফার্স্টে কি হচ্ছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে সঞ্চিত হয়, পরে সেই সঞ্চিত রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। দেখো এক্সাম্পল তোমাদেরকে মাথায় রাখতে হবে, গৌণ তড়িৎ কোষের এক্সাম্পল হবে হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লিথিয়াম আয়ন কোষ। তোমরা যদি কখনো ক্যামেরা বা ল্যাপটপ কিনে থাকো তাহলে ওখানে লেখা থাকবে 2 লেয়ার লিথিয়াম আয়ন সেল, 3 লেয়ার লিথিয়াম আয়ন সেল, ওটা অ্যাকচুয়ালি তড়িৎ কোষের কথা বলছে। প্রাথমিক কোষের এক্সাম্পল কি হবে, ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ আর নির্জল কোষ। এখান থেকে কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল কত হয়, 1.08 ভোল্ট হয়। লেকল্যান্স কোষের কত হয়, 1.5 ভোল্ট। ড্যানিয়েল কোষের কত হয়, 1.08 ভোল্ট। সঞ্চয়ক কোষের 2.1 ভোল্ট। ক্লিয়ার? তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য দেখো, তড়িৎচালক বলের ডেফিনেশন আমি তোমাকে বলে দিছি, বিভব পার্থক্যের ডেফিনেশন আমি তোমাদেরকে বলে দিছি। তাহলে ফার্স্টের পয়েন্টটাতে আমরা কি দেখবো, তড়িৎচালক বলের ডেফিনেশন, বিভব প্রভেদের ডেফিনেশন। এর পরেরটাতে কি হবে, এর পরেরটাতে আমরা বলবো হচ্ছে তড়িৎচালক বল কি হয়, রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে কি হয়, তড়িৎচালক বলের সৃষ্টি হয়। আর এখানে কি বলছে, তড়িৎচালক বলের সৃষ্টি হয়। আর এখানে কি হচ্ছে, তড়িৎ শক্তি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হলে কি হয়, বিভব প্রভেদের সৃষ্টি হয়। ইজি। রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে কি হয়, তড়িৎচালক বলের সৃষ্টি হয়। আর তড়িৎ শক্তি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত হলে কি হয়, বিভব প্রভেদের সৃষ্টি হয়। বিভব প্রভেদের কারণ, বিভব প্রভেদের কারণ তড়িৎচালক বল কি, তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ। ঠিক আছে, তড়িৎচালক বলের প্রভাবে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। আর এখানে কি হচ্ছে, তড়িৎচালক বলের ফল, তড়িৎচালক বলের ফলে কি হচ্ছে, বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। দুটা সেম জিনিস বাট কথাটা আলাদা। একটা হচ্ছে বিভব প্রভেদের কারণ কি, তড়িৎচালক বল। তড়িৎচালক বলের ফল কি, বিভব প্রভেদ। মানে তুমি ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, জাস্ট এতটুকু জিনিস। দেন আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো তড়িৎ কোষে বা তড়িৎ বর্তনীতে যদি আমি কোনো একটা বর্তনীতে যদি আমি তড়িৎ কোষ যোগ করি, তাহলে তড়িৎ কোষ যোগ করলে তড়িৎ কোষের ভেতরে কি থাকবে, তড়িৎচালক বল থাকবে। তড়িৎচালক বল অলওয়েজ কি হবে, গ্রেটার দেন বিভব পার্থক্য। এখানেও সেম জিনিস বলছে, বিভব পার্থক্য কি হবে, অলওয়েজ লেস দেন তড়িৎচালক বল। এই যে বিভব প্রভেদটা কি হচ্ছে, অলওয়েজ তড়িৎচালক বলের থেকে ছোট হবে। আর এখানে তড়িৎচালক বলটা কি হবে, অলওয়েজ বিভব প্রভেদের থেকে বড় হবে। একই কথা, জাস্ট দু জায়গায় লিখবো। ঠিক আছে, একবার বলবো কি, যে তড়িৎচালক বল অলওয়েজ কি হবে, বিভব প্রভেদের থেকে বড় হবে। আরেকবার কি বলবো, বিভব প্রভেদ অলওয়েজ তড়িৎচালক বলের থেকে ছোট হবে। কিন্তু এটার একটা এক্সেপশন আছে, কখন বিভব প্রভেদ বেশি হয়, চার্জিং এর সময় কি হয়, বিভব প্রভেদটা বেশি হয় কার থেকে, তড়িৎচালক বলের থেকে। এটা একটা মাথায় রাখতে হবে, এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। চার্জিং এর সময় কি হয়, বিভব প্রভেদটা বেশি হয় কার থেকে, তড়িৎচালক বলের থেকে। ক্লিয়ার? এই একটাই কেস আছে যখন কি হয়, বিভব প্রভেদটা বেশি হয় কার থেকে, তড়িৎচালক বল থেকে। নয়তো বিভব প্রভেদ অলওয়েজ তড়িৎচালক বলের থেকে কি হবে, ছোট হবে। দেন বর্তনীর রোধের ওপর নির্ভর করে না, তড়িৎচালক বল কিসের ওপর নির্ভর করে না, বর্তনীর রোধের ওপর নির্ভর করে না। বাট বিভব প্রভেদ কি করে, বর্তনীর রোধের ওপর নির্ভর করে। কারণ আমরা একটা ফর্মুলা জানি, ওহমের সূত্র ভি ইজ ইকুয়ালস টু আই আর, যেটা আমরা পরে পড়বো, সেখানে আমরা জানতে পারবো যে ভি ইজ ইকুয়ালস টু আই আর। তার মানে ভি হচ্ছে তড়িৎ বিভব, এখানে আর হচ্ছে বর্তনীর রোধ, তাহলে রোধের ওপর তো নির্ভর করতেছে। লাস্ট একটা জিনিস আছে, আমি এখানে সাইডে লিখে রাখছি, ওটা হচ্ছে যন্ত্র। তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়, ওটা হচ্ছে পোটেনশিওমিটার। আর বিভব প্রভেদ পরিমাপ করা হয় হচ্ছে ভোল্টামিটার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমি জিনিসটা জাস্ট একবার লিখে দিই, এটা হচ্ছে পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার। আর এদিকে হচ্ছে ভোল্ট মিটার। কেউ গন্ডগোল করে এসো না কিন্তু, হ্যাঁ, ভোল্টা মিটার ভোল্ট মিটার গন্ডগোল করে এসো না। একটা হচ্ছে ভোল্ট মিটার, একটা হচ্ছে ভোল্টা মিটার। ভোল্ট মিটার দিয়ে তড়িৎ বিভব পরিমাপ করা হয়, আর ভোল্টা মিটার ওটা হচ্ছে যেখানে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। এখানে কি আছে, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে
ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহকেই আমরা কি বলি? তড়িৎ প্রবাহ বলি। এখানে কি বলছে? তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত আধানের নিরবিচ্ছিন্ন প্রবাহকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ বলি। ধাতব পরিবাহীতে কি হয়? মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ হয়, ওটাকেই আমরা কি বলি? তড়িৎ প্রবাহ বলি। ঠিক আছে? তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ধনাত্মক তড়িৎ আধান পরিবাহিত হয় ওটাকেই আমরা কি বলি? ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় ওটাকেই আমরা কি বলি? ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে? এই যে কোনো একটা পরিবাহীর আছে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান পরিবাহিত হয় তাকেই আমরা কি বলি? ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার রাশিমালা যেটা আমরা ফার্স্টে পড়েছিলাম যে কিউ ইজ ইকুয়ালস টু কি হয়? আইটি। এখানে আমরা কি করব? কিউ ইজ ইকুয়ালস টু আইটি, তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হবে? কিউ বাই টি। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? কিউ বাই টি। একক কি হবে? এসআই পদ্ধতিতে একক হচ্ছে অ্যাম্পিয়ার, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। রিলেশন কি হবে? 1 ইএমইউ ইজ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। 1 ইএমইউ ইজ ইকুয়ালস টু কি হবে? 10 অ্যাম্পিয়ার। নেক্সট আমরা বলি ওহমের সূত্র। দেখো ওহমের সূত্র অনেক কিছু লেখা আছে, বাট জিনিসটা তোমরা যদি ইজিলি মাথায় রাখতে চাও তাহলে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য বাহ্যিক অবস্থার যদি পরিবর্তন না ঘটে তাহলে ভি ভ্যারাইজেস আই হবে। জাস্ট এতটুকুন জিনিস। উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থার যদি পরিবর্তন না ঘটে তাহলে ভি ভ্যারাইজেস আই হবে। এই জিনিসটাকে এখানে কি করে লিখেছে? লিখেছে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই কি হবে? ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ মানে ভি এর সাথে সমানুপাতিক হবে। তাহলে আমিও তো সেটাই বললাম যে উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকলে ভি ভ্যারাইজেস আই হবে। জাস্ট এইটুকুন জিনিস মাথায় রাখো। ঠিক আছে? দেখো ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা কি করে বের করি? দেখো ভি ভ্যারাইজেস কি হয়? আই হয়। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি হবে? আই আর, যেখানে আর হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে বলেছে রোধের সংজ্ঞা। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হবে? ভি বাই আই। তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? ভি বাই আই। ভি মানে কি? পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। আই মানে কি? পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা কি বলি? রোধ বলি। আর ইজ ইকুয়াল টু ভি বাই আই না? তাহলে একবার ভি কে ডিফাইন করলাম যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বাই আই, ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই আমরা কি বলবো? অনুপাতকেই আমরা বলবো ওই পরিবাহীর রোধ। ঠিক আছে? এবার কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে রোধের একক কি, রোধের মাত্রা কি, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি রোধের মাত্রা কি হবে। মাত্রা কি হবে রোধের? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। রোধের একক কি হবে? রোধের একক হবে হচ্ছে এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম, সিজিএস পদ্ধতিতে হচ্ছে অ্যাব ওহম, স্ট্যাট ওহম। ওহম এরকম টম এন্ড জেরির এই সাইন দিয়ে লেখা হয় যেটাকে কি বলে? ওমেগা, ওমেগা সাইন বলে। আর ওহমকে আরেকটা বলে হচ্ছে সিমেন্স। ঠিক আছে? ওমেগা, অ্যাব ওহম আর স্ট্যাট ওহম এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এবার তোমাদের কাজ থাকতেছে যে সিজিএস একক এবং এসআই এককের মধ্যে রিলেশন কি হবে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখো অ্যাকচুয়ালি যদি বলি না যে রোধ কি, রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, মানে যেটা রেজিস্ট করবে। কাকে রেজিস্ট করবে? তড়িৎ প্রবাহকে কি করবে? রেজিস্ট করবে। তাহলে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বাধা প্রাপ্ত হয় সেই ধর্মটাকেই আমরা কি বলি? পরিবাহীর রোধ বলি। তাহলে রোধ মানে কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে যেটা রেজিস্ট করবে। কাকে রেজিস্ট করবে? তড়িৎ প্রবাহ মাত্রাকে রেজিস্ট করবে। তাহলে যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? বাধা প্রাপ্ত হয়, ওই ধর্মটাকেই আমরা কি বলতেছি? রোধ বলতেছি। ক্লিয়ার? পরিবাহী কত ধরনের হয়? দু ধরনের হয়, একটা হচ্ছে ওহমীয় পরিবাহী আর একটা হচ্ছে অহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী মানে হচ্ছে যারা ওহমের সূত্র মেনে চলে, অহমীয় পরিবাহী মানে হচ্ছে যারা ওহমের সূত্র মেনে চলে না। লেখচিত্রের কথা যদি বলি তাহলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে লেখচিত্র কি হয়? মূল বিন্দুগামী হয়।
এদিকে যদি আই থাকে, এদিকে যদি ভি থাকে, তাহলে আইভি লেখচিত্র কি হবে? মূল বিন্দুগামী হবে। কাদের ক্ষেত্রে? অহমীয় পরিবাহীর ক্ষেত্রে। অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কি হবে? মূল বিন্দুগামী হবে না। অহমীয় পরিবাহী কারা হয়? অর্ধ পরিবাহী, অতি পরিবাহী, এগুলো কি হয়? অহমীয় পরিবাহী। ক্লিয়ার? নেক্সট আমাদেরকে কি বলছে? অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ মানে হচ্ছে ভেতরে, রোধ মানে তো রোধ, তার মানে ভেতরে কি হচ্ছে? রোধ সৃষ্টি করতেছে। তড়িৎ কোষের অভ্যন্তরে থাকা সক্রিয় পদার্থ কি করে? ইলেকট্রন ও তড়িৎ বিশ্লেষ্য এর কিছু কি থাকে? রোধ থাকে, যা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। রোধ মানে কি? রোধ হচ্ছে ওই ধর্ম, যেই ধর্মের জন্য কি হবে? তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হবে। সেটা যদি অভ্যন্তরীণ রোধ হয়, তার ক্ষেত্রেও তড়িৎ প্রবাহ মাত্রা বাধাপ্রাপ্ত হবে। যদি নর্মাল রোধ হয়, তার ক্ষেত্রেও তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? বাধাপ্রাপ্ত হবে। অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ মানে ভেতরে থাকে, তাহলে কার ভেতরে থাকে? তড়িৎ কোষের ভেতরে থাকে। তাহলে তড়িৎ কোষের ভেতরে কে আছে? সক্রিয় তরল আছে, যা কি করে? সক্রিয় তরল এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করে? যে না, যা কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, তাকে কি বলছি আমরা? অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? অভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করব, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই জিনিসগুলো তোমরা এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো পড়তে পারো। যেহেতু এটা লাস্ট মিনিট রিভিশন হচ্ছে, আমি তোমাদেরকে স্পিডে বলে দিচ্ছি যে অভ্যন্তরীণ রোধ কি হয়? তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বৃদ্ধি পায়, তাহলে অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পাবে। দেখো সমানুপাতিক আছে, কি আছে? সমানুপাতিক আছে, মানে তড়িৎদ্বার যেগুলো থাকবে, তড়িৎদ্বারের মধ্যে যদি দূরত্ব বাড়ে, অভ্যন্তরীণ রোধ বাড়বে। তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যদি দূরত্ব কমে, তাহলে অভ্যন্তরীণ রোধ কমবে। এরপর কি আছে? নিমজ্জিত অংশের ওপর কি হবে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কোন একটা তড়িৎদ্বার এতটা নিমজ্জিত আছে, তাহলে তড়িৎদ্বার কি হবে? সরি, অভ্যন্তরীণ রোধ কি হবে? বেশি হবে। বাট এই তড়িৎদ্বারটাই যদি এতটা নিমজ্জিত থাকে, তাহলে কি হবে? অভ্যন্তরীণ রোধ কম হবে। তাহলে নিমজ্জিত অংশের ক্ষেত্রফল যত বাড়বে, অভ্যন্তরীণ রোধ তত কমবে। তার মানে এর সাথে কি সম্পর্ক আছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। গাঢ়ত্বের উপর নির্ভর করে, গাঢ়ত্ব যদি বাড়ে, তাহলে পরে কি হবে? অভ্যন্তরীণ রোধ বাড়বে। গাঢ়ত্ব যদি কমে, তাহলে অভ্যন্তরীণ রোধ কমবে। তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি সক্রিয় তরলের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে অভ্যন্তরীণ রোধ কমবে। যদি সক্রিয় তরলের তাপমাত্রা হ্রাস পায়, তাহলে অভ্যন্তরীণ রোধ বাড়বে। ক্লিয়ার? এতটুকুন জিনিস একটু ভালো মতন করে পড়ে রাখবে। নেক্সট যে জিনিসটা আছে, তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক যদি আমরা বলি, তাহলে আমরা এটা বলতে পারি যে আই ইজ ইকুয়ালস টু, আমরা কি বলতে পারি? মোট তড়িৎচালক বল, বা এখানে জাস্ট তড়িৎচালক বল, বল বাই মোট রোধ, এটা বলতে পারি। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হবে? ই বাই মোট রোধ কি হবে? আর প্লাস আর। তাহলে এটা যদি কোনো একটা বর্তনী হয়, সাপোজ করো এটা কি আছে? কোনো একটা বর্তনী আছে, তার মধ্যে কি আছে? এখানে একটা তড়িৎ কোষ আছে। তাহলে এটা কি আছে? একটা তড়িৎ কোষ আছে। এখানে তড়িৎচালক বল কত? ই। এখানে অভ্যন্তরীণ রোধ কত? স্মল আর। এখানে ক্যাপিটাল আর। এখানে কত তড়িৎ পরিবাহিত হচ্ছে? আই পরিমাণ তড়িৎ পরিবাহিত হচ্ছে। তাহলে আই ইজ ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। তাহলে এটা যদি এখানে মাল্টিপ্লাই হয়, তাহলে কি হবে? আই আর প্লাস আর ইজ ইকুয়ালস টু কি হবে? ই। তোমরা দেখতে পাচ্ছ? এক সেকেন্ড দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আই আর প্লাস আই স্মল আর ইজ ইকুয়ালস টু কি হবে? ই। এই আই আর মানে কি? আমরা পড়ে এসেছি, ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে এই আই আর মানে কি হবে? বিভব পার্থক্য। আই আর ইজ ইকুয়ালস টু কি হবে? ই। তাহলে আই আর ইজ ইকুয়ালস টু কি হবে? ই মাইনাস ভি। এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে নষ্ট ভোল্ট। ঠিক আছে? তো নষ্ট ভোল্টের ডেফিনেশন আমি তোমাদেরকে এখানে লিখে রাখছি, একবার জাস্ট দেখে নিও নষ্ট ভোল্ট কাকে বলে। এটা ঠিক আছে, ই মাইনাস ভি। আর সম্পর্ক হচ্ছে এটা, এটা বলতে পারো সম্পর্ক। ঠিক আছে? তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক।
পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো এবার একটুখানি ভালো মতন করে বুঝবে পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করবে। দেখো রোধ যদি আমরা বলি, আমরা ভি ইজ ইকুয়ালস টু কি জানি, আই আর জানি, কিন্তু এই আর এরও একটুখানি আমরা ডিসক্রাইব করতে পারি যে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ হয়। তার মানে আর কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে? আমরা যদি বলি রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, রোধ নির্ভর করে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছেদের ক্ষেত্রফল। আর কার উপর নির্ভর করবে? রোধাঙ্কের উপর নির্ভর করবে। আর কার উপর নির্ভর করবে? রোধাঙ্কের উপর নির্ভর করবে। কিন্তু কথা হচ্ছে রোধাঙ্ক কার কার উপর নির্ভর করে? রোধাঙ্ক আরো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এক তো হচ্ছে উষ্ণতা, দুই তো হচ্ছে উপাদান, তিন হচ্ছে চাপ, দুই হচ্ছে আলোক তীব্রতা, আলোক তীব্রতা, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এই সব বিষয়ের উপর কি নির্ভর করতেছে? রোধাঙ্ক নির্ভর করতেছে। ঠিক আছে, এই সব বিষয়ের উপর কি করে? রোধাঙ্ক নির্ভর করে। দেখো রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় রোধ বৃদ্ধি পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় রোধ হ্রাস পাবে। আর রোধাঙ্কের উপর নির্ভর করে, রোধাঙ্ক কতগুলো বিষয়ের উপর নির্ভর করে? উষ্ণতা, উপাদান, চাপ, আলো, আলোক তীব্রতা আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আলটিমেটলি যদি উষ্ণতা পরিবর্তিত হয় রোধাঙ্ক পরিবর্তিত হবে, উপাদান পরিবর্তিত হয় রোধাঙ্ক পরিবর্তিত হয়, চাপ পরিবর্তিত হলে রোধাঙ্ক পরিবর্তিত হয়, আলোক তীব্রতা পরিবর্তিত হলে রোধাঙ্ক পরিবর্তিত হয়, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পরিবর্তিত হলে রোধাঙ্ক পরিবর্তিত হয়। আর এদিকে আমরা পড়ে যাচ্ছি রোধাঙ্ক পরিবর্তিত হলে রোধ পরিবর্তিত হয়। তাহলে রোধ আলটিমেটলি এই সব বিষয়ের উপরও কি করতেছে? নির্ভর করতেছে। রোধ আলটিমেটলি কোন কোন বিষয়ের উপর নির্ভর করতেছে? এই সব বিষয়ের উপরও কি করতেছে? নির্ভর করতেছে। ঠিক আছে, এতটুকু জিনিস ক্লিয়ার? রোধ আর রোধাঙ্কের কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার আমরা বলবো হচ্ছে রোধাঙ্ক কাকে বলে। দেখো ডেফিনেশন তুমি চাইলে মুখস্থ করতে পারো, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডেফিনেশন মুখস্থ করার চেয়ে জিনিসটা বোঝা ইজি। দেখো এখানে কি আছে, রো ইজ ইকুয়ালস টু আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। আমি যদি এখানে দৈর্ঘ্যটাকে একক করে দিই, তাহলে ক্ষেত্রফলটাকে যদি একক করে দিই, তাহলে আর ইজ ইকুয়ালস টু রো হয়ে যাবে। আর ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? রো হয়ে যাবে। তাহলে কোনো পরিবাহীর কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি একক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয়, তাহলে ওই পরিবাহীর রোধকেই আমরা কি বলবো? রোধাঙ্ক বলবো। কারণ দৈর্ঘ্য যদি একক হয়ে যায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয়ে যায়, তাহলে রোধটাই কি হয়ে যাবে? রোধাঙ্ক হয়ে যাবে। তাহলে এই ডেফিনেশনটা এখানে ওটাই লেখা আছে, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোন পরিবাহীর রোধকেই কি বলে? ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। বুঝতে পারছো? ডেফিনেশন মুখস্থ করতে হবে। আমি জাস্ট বলবো দৈর্ঘ্যকে একক করে দেবো, ক্ষেত্রফলকে একক করে দেবো, তাহলে কি হবে? ওই পরিবাহীর রোধই রোধাঙ্ক হবে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একক প্রস্থ, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই ওর উপাদানের রোধাঙ্ক বলে। রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক হবে হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে ওহম মিটার, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে অ্যাবওহম সেন্টিমিটার। মাত্রা কি হবে? মাত্রা হবে হচ্ছে ml কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। চলো একটা জিনিস আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে ফার্স্টে আমরা কি পড়লাম? বিভব প্রভেদ পড়লাম। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বা তড়িৎ বিভবের রাশিমালা ইসে কি হবে? মাত্রা কি হবে? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এরপর যদি আমি তোমাদেরকে দেখাই যে বিভব প্রভেদের পরে কি আসলো? রোধ আসলো। রোধের মাত্রা কি হবে? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এরপর কে আসলো? রোধাঙ্ক আসলো। রোধাঙ্কের মাত্রা কি হবে? ml কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এই তিনটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় কিন্তু এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, আর পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের অনন্যককেই আমরা কি বলি? পরিবাহিতাঙ্ক বলে। পরিবাহিতা কাকে বলে? রোধের অনন্যককে পরিবাহিতা বলে। আর পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের অনন্যককে কি বলে? পরিবাহিতাঙ্ক বলে। অনন্যক মানে হচ্ছে 1/রোধাঙ্ক। ঠিক আছে,
তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝায়? এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসতে পারে। জাস্ট আমি তোমাদেরকে জন্য বলে দিলাম, একবার জিনিসটা পড়ে দেখো, বুঝতে পারবে, ইজি আছে। এরপর কি আছে? পরিবাহী, অর্ধপরিবাহী এবং অতিপরিবাহীর মধ্যে রোধাঙ্ক তাপমাত্রা গ্রাফ। এদিকে যদি আমার কি থাকে? রোধাঙ্ক থাকে। এদিকে যদি আমার কি থাকে? রোধাঙ্ক থাকে। এদিকে যদি আমার কি থাকে? রোধাঙ্ক থাকে। আর এদিকে যদি আমার কি থাকে? তাপমাত্রা। এদিকে যদি কি থাকে? তাপমাত্রা। এদিকে যদি আমার কি থাকে? তাপমাত্রা। তাহলে পরে কি হবে? এর ক্ষেত্রে গ্রাফটা এরকম করে বাড়বে, এর ক্ষেত্রে গ্রাফটা এরকম করে আসবে, আর এর ক্ষেত্রে গ্রাফটা থাকবে একটা নির্দিষ্ট উষ্ণতার পরে কি হবে? ওটা নিয়ারলি ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর এই নির্দিষ্ট উষ্ণতাটাকে আমরা কি বলি? এই নির্দিষ্ট উষ্ণতাটাকে আমরা বলি হচ্ছে টিসি। টিসি মানে হচ্ছে সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার হলো ওই টেম্পারেচার যেই টেম্পারেচারের নিচে অতিপরিবাহীর ক্ষেত্রে কি হয়? অতিপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক নিয়ারলি ইকুয়াল টু 0 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, পরিবাহীর এক্সাম্পল মাথায় রাখবে, অর্ধপরিবাহীর এক্সাম্পল মাথায় রাখবে, আর এবং অতিপরিবাহীর এক্সাম্পল মাথায় রাখবে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেরকম একটা হচ্ছে বিসমাথ ধাতু। বিসমাথ ধাতুকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে ওর তীব্রতা বাড়ানো যায়, তাহলে ওর রোধ কি হবে? বৃদ্ধি পাবে, বা রোধাঙ্ক যেটা আছে ওটা কি হবে? বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখে ওর যদি ক্ষেত্র প্রাবল্য বা ক্ষেত্রের তীব্রতা বাড়ানো যায়, তাহলে রোধাঙ্ক বৃদ্ধি পায়। রোধাঙ্ক যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তার জন্য রোধও কি হবে? বৃদ্ধি পাবে। কেন? তার কারণ হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। তার মানে রোধাঙ্ক যদি বৃদ্ধি পায়, রোধও কি হবে? বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে কি হয়? সেলেনিয়াম ধাতুর ক্ষেত্রে যদি আলোক তীব্রতা বৃদ্ধি পায়, তাহলে রোধ হ্রাস পায়। অ্যাকচুয়ালি রোধাঙ্ক হ্রাস পায়, তার জন্য রোধ হ্রাস পাচ্ছে। ঠিক আছে? এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে ম্যাঙ্গানিন এবং কনস্ট্যান্টাইন ইত্যাদি সংকর ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে রোধ খুব কম বৃদ্ধি পায়। এই ধর্মের জন্য প্রমাণ রোধক তৈরি করতে এটি ব্যবহার করা হয়। প্রমাণ রোধক তৈরি করতে কি কি ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টাইন। তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জাস্ট তাও আমি একটুখানি সরে যাচ্ছি। ঠিক আছে, দেখে নাও। নেক্সট কি আছে? তুল্য রোধ কাকে বলে? দেখো, তুল্য রোধ জিনিসটা তোমাদেরকে একটুখানি বুঝতে হবে। তুল্য রোধ কাকে বলে? তুল্য রোধ মানে হচ্ছে কোনো একটা, সাপোজ করো এই একটা পয়েন্ট এ আছে, এর মাঝখানে অনেকগুলো কি আছে? রোধ আছে। ঠিক আছে? এখানে পয়েন্ট বি। এই এতগুলো রোধের পরিবর্তে যদি আমি এমন একটা রোধ ব্যবহার করি, এতগুলো রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতেছি, যার ফলে কি হবে? এর উভয় পাশের বিভব পার্থক্য যদি ভি থাকে, তাহলে ওটাও অপরিবর্তিত থাকবে। যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই হয়, তাহলে ওটাও অপরিবর্তিত থাকবে। তার মানে এখানেও বিভব পার্থক্য কত হচ্ছে? দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, আর তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই থাকে, তাহলে পরে আমরা এইটাকে কি বলবো? এই একক রোধটাকে আমরা কি বলবো? তুল্য রোধ। আরেকটু যদি সিম্পলিফাই করে বলি, যে আমরা এভাবে বলতে পারি, যদি কোনো বর্তনীর দুইটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে, এবং ওই একাধিক রোধের পরিবর্তে যদি আমরা এমন কোনো রোধ ব্যবহার করতে পারি যার ফলে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার কোনো রকম পরিবর্তন না ঘটে, তাহলে ওই একক রোধটাকে আমরা কি বলবো? তুল্য রোধ। তাহলে তুল্য রোধ কাকে বলবো? বর্তনীর মধ্যে দুটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে যদি একাধিক রোধ থাকে, ওই একাধিক রোধের পরিবর্তে যদি আমি এমন একটা রোধ ব্যবহার করতে পারি, যার ফলে কি হবে না? তড়িৎ বর্তনীতে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার কোন রকম পরিবর্তন ঘটবে না, তাহলে ওই একক রোধটাকে আমরা কি বলবো? তুল্য রোধ বলবো। তুল্য রোধের মধ্যে কি আছে? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের মধ্যে কি হবে? যে একটা রোধ শেষ হবে, আরেকটা রোধ শুরু হবে। এই যে একটা রোধ শেষ হলো, আরেকটা রোধ শুরু হলো, একটা রোধ শেষ হলো, আরেকটা রোধ শুরু হলো, এটাকে আমরা কি বলি? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি করে বের করে? যদি এটা R1 R2 R3 হয়, তাহলে R ইজ ইকুয়ালস টু কি হবে? R1 প্লাস R2 প্লাস R3 হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, R1 যদি কি হয়? R1 যদি বৃহত্তম রোধ হয়, R1 যদি কি হয়? বৃহত্তম রোধ হয়। তুমি একটা জিনিস ভালো মতন করে দেখো, তুল্য রোধ কি হচ্ছে? বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হচ্ছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? তুল্য রোধ বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হয়। দেখো, বৃহত্তম রোধের সাথে আরো দুটা জিনিস মিক্সড হচ্ছে, দেন
তুল্য রোধ ফর্ম হচ্ছে। তার মানে কি তুল্য রোধ বৃহত্তম রোধ অপেক্ষা কি হচ্ছে, বৃহত্তর হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট যে জিনিসটা আছে ওটা হচ্ছে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা যদি R1, এটা যদি R2, এটা যদি R3 হয়, তাহলে তুল্যরোধ বের করার ফর্মুলা কি, তুল্যরোধ যদি ক্যাপিটাল R হয় তাহলে 1/R is equals to 1/R1 plus 1/R2 plus 1/R3 হয়। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বাজে লাগতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। আর এটার জন্য মাথায় রাখবে যদি এখানে ক্ষুদ্রতম রোধ R1 হয়, এটা যদি ক্ষুদ্রতম হয়, তাহলে তুল্য রোধ কি হবে, তুল্য রোধ ক্ষুদ্রতম রোধ অপেক্ষা কি হবে, ক্ষুদ্রতর হবে। ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হবে, এই জিনিসটা মাথায় রাখবে। তুল্য রোধ কি হবে, ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হবে। কার ক্ষেত্রে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হয়। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, দেখো এটা একদম ইজি একটা জিনিস যেটা তোমাদেরকে এখানে এরকম করে দিয়ে রাখছে। এখানে লেখাগুলো একটুখানি পড়ো ভালো মতন করে। আমি যদি তোমাদেরকে নর্মাল ফর্মুলাটা বলি, এইচ ভ্যারাইজেস আই স্কোয়ার আর টি, এইচ ভ্যারাইজেস আই স্কোয়ার আর টি। তার মানে একবার আমার এইচ ভ্যারাইজেস আই স্কোয়ার হবে, একবার আমার এইচ ভ্যারাইজেস আর হবে, একবার আমার এইচ ভ্যারাইজেস টি হবে। যখন আই স্কোয়ার হবে তখন আর টিটা কি হবে, ধ্রুবক হবে, ক্যাপিটাল আর। এটার সময় কি হবে, আই আর টিটা কি হবে, ধ্রুবক হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, আই আর আরটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হচ্ছে, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহ মাত্রা যদি অপরিবর্তিত হয়, মানে কি, যদি ধ্রুবক হয়। দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ দেখতে তো পাচ্ছ, আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। এখানে কি বলছে, উৎপন্ন তাপ, এখানে বলছে যদি বলছে অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কি হবে, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক হবে, বর্গের সাথে সমানুপাতিক হবে। নেক্সট কি বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময়, মানে আই এবং টিটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সাথে কি হবে, সমানুপাতিক হবে। পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সাথে কি হবে, সমানুপাতিক হবে। নেক্সট কি বলছে, যদি আমার আর এবং আই দুটা কি থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সময়ের সাথে কি হবে, সমানুপাতিক হবে। সিম্পল। এবার যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবার যে জিনিসটা মাথায় রাখতে হবে ওটা কি, যে আমাদের কাছে আসলো এইচ ভ্যারাইজেস আই স্কোয়ার, এইচ ভ্যারাইজেস আর, এইচ ভ্যারাইজেস টি। এটাকে আমরা কম্বাইন করলে কি পাই, এইচ ভ্যারাইজেস আই স্কোয়ার আর টি। এখান থেকে আমরা ভ্যারাইজেস সাইনটা তুললে পরে কি আসবে, এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে। জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কি বলা হয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার এসআই পদ্ধতিতে মান কত হয়, এসআই পদ্ধতিতে মান হয় 1, আর সিজিএস পদ্ধতিতে মান কত হয়, সিজিএস পদ্ধতিতে মান হয় হচ্ছে 4.2। ঠিক আছে, ভ্যালু কত হয়, 4.2। নেক্সট কি বলছে, ফিউজ তারের প্রবাহ রেটিং। ফিউজ তারের প্রবাহ রেটিং মানে কি, ওর থেকে বেশি যদি তাপ পরিবাহিত হয় তাহলে পরে ফিউজ তার কি হবে, গলে যাবে। কোন ফিউজ তারের প্রবাহ মাত্রা রেটিং হলো ওই তারের বহনক্ষম সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা। যদি বুঝতে না পারো তাহলে এই পরের কোশ্চেনটা আমরা যেটা আছে ওটা দেখি, যে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে এটা বোঝায় যে কোনো ফিউজের ওপর দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ বা তার থেকে বেশি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি হবে, ফিউজটা গলে যাবে। তার মানে এখানে কি বলছে, ওই তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা 5 অ্যাম্পিয়ার চেয়ে বেশি হয় তাহলে উৎপন্ন তাপে তারটি কি হয়, গলে গিয়ে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ কাকে, সরি 5 অ্যাম্পিয়ার ফিউজ কাকে বলে, 15 অ্যাম্পিয়ার ফিউজ কাকে বলে, 10 অ্যাম্পিয়ার ফিউজ কাকে বলে, একই কোশ্চেন, জাস্ট জিনিসটা ঠিকঠাক করে লিখে দিয়ে এসো। এবার কয়েকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। নাইক্রোম তারের উপাদান, নাইক্রোম তার, নাইক্রোম তারের উপাদান তোমাদের মাথায় রাখতে হবে।
আর কি মাথায় রাখতে হবে? উলফ্রেমাইট, উলফ্রেমাইট এর উপাদান তোমাদের মাথায় রাখতে হবে। নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয়? ইস্ত্রিতে ব্যবহার করা হয়। ইস্ত্রির গঠন কাঠামো ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। বা বলতে পারে হিটারে ব্যবহার করা হয়, হিটারের গঠন কাঠামো ব্যাখ্যা করো, এটাও পরীক্ষায় আসতে পারে। উলফ্রেমাইট কোথায় ব্যবহার করা হয়? ফিলামেন্ট তৈরিতে ব্যবহার করা হয় বা ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয়। ফিলামেন্ট, ফিলামেন্ট, ঠিক আছে। ফিলামেন্ট কোথায়? বাল্বে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখো, এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে গঠন কাঠামো ব্যাখ্যা করো, বা তোমাকে বলতে পারে যে ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি। নাইক্রোম তারের বৈশিষ্ট্য আমরা এটা বলতে পারি উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। উলফ্রেমাইটের ক্ষেত্রে কি হবে? উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, ঠিক আছে। দুটার ক্ষেত্রেই আমরা বৈশিষ্ট্য কি বলতে পারি? বৈশিষ্ট্য বলতে পারি উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। নেক্সট কি বলছে? তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা, প্রথম জিনিসটা বোঝো যে ক্ষমতা কাকে বলে। ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হারকে ক্ষমতা বলে। হার মানে একক সময়ে যে পরিমাণ কার্য করে। তাহলে একক সময়ে যে পরিমাণ কার্য করে, যে পরিমাণ কি করে? কার্য করে, ওটাকেই আমরা কি বলি? ক্ষমতা বলি। এখানে আমরা কি বলবো? বৈদ্যুতিক কার্য করার হারকে আমরা কি বলি? তড়িৎ ক্ষমতা বলি। বৈদ্যুতিক কার্য করার হার বা তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে আমরা কি বলি? তড়িৎ ক্ষমতা বলি। নর্মাল কার্য করার হারকে আমরা কি বলি? ক্ষমতা বলি। বৈদ্যুতিক কার্য করার হারকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষমতা বলবো। নেক্সট যে জিনিসটা আছে, 1 ওয়াট বলতে কি বোঝায়? 1 ওয়াট তড়িৎ ক্ষমতার অর্থ কি? 1 ওয়াট তড়িৎ ক্ষমতার অর্থ হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে P ইজ ইকুয়ালস টু W/T। এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার রাশিমালা। রাশিমালা তড়িৎ ক্ষমতার কি? এটা রাশিমালা। P ইজ ইকুয়ালস টু W/T। P ইজ ইকুয়ালস টু W/T এর মধ্যে আমাদেরকে বলছে P এর একক হচ্ছে ওয়াট। এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওয়াট। তাহলে ডাব্লিউ কে যদি আমরা 1 করে দিই, টি কে যদি আমরা 1 করে দিই, তাহলে পি কি চলে আসবে? আপনি আপ 1 চলে আসবে। আমাকে জিজ্ঞাসাও করছে 1 ওয়াট কাকে বলে। তাহলে 1 ওয়াট কাকে বলে আমরা কি বলবো? 1 ওয়াট বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে, মানে টি ইজ ইকুয়ালস টু আমরা কি করে দিলাম? 1 করে দিলাম। টি ইজ ইকুয়ালস টু 1 করে দিলাম প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করলে আমরা কি বলবো ওটাকে? যে ওর তড়িৎ ক্ষমতা কত? 1 ওয়াট। কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করে, তাহলে আমরা কি বলবো? ওই যন্ত্রের ক্ষমতা কত? 1 ওয়াট, ঠিক আছে। বা তুমি এভাবেও বলতে পারো যে 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি কি করে? সরবরাহ করে। প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি সরবরাহ করে। তাহলে পরে ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতা কত? 1 ওয়াট। এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমরা একটা জানি হচ্ছে P ইজ ইকুয়ালস টু W/T। আরেকটা আমাদেরকে জানতে হবে P ইজ ইকুয়ালস টু VI। আরেকটা আমাদেরকে জানতে হবে P ইজ ইকুয়ালস টু I²R। আরেকটা আমাদেরকে জানতে হবে P ইজ ইকুয়ালস টু V²/R। এই জিনিস, এই 4টা ফর্মুলা তোমাদেরকে ভালো মতন করে জানতে হবে। এগুলোর থেকে নিউমেরিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তোমাদের জন্য নিউমেরিক্যাল কোয়েশ্চেনের যদি ক্লাস লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি তোমাদের জন্য নিউমেরিক্যাল ক্লাসও নিয়ে আসবো। এবং এই ফর্মুলাগুলো মাথায় রেখো, কারণ এগুলোর থেকে নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে, এখান থেকে তোমাকে অঙ্ক করতে দেয়, ঠিক আছে। তড়িৎ শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। তাহলে এখানে কি হবে? তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে আমরা কি বলবো? তড়িৎ শক্তি বলি। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলবো। ক্লিয়ার? তড়িৎ শক্তির একক কি করে বের করবো? পি ইজ ইকুয়ালস টু কি হয়? W/T। আর ডাব্লিউ ইজ ইকুয়ালস টু তাহলে কত হবে? PT। ডাব্লিউ মানে কি? কার্য। আর আমরা কি জানি? কার্য এবং শক্তির একক কি হয়? কার্য এবং শক্তির একক সেম হয়। তাহলে কার্যের একক যদি ওয়াট সেকেন্ড হয়, তাহলে এখানে ইসেরও কি হবে? ওয়াট সেকেন্ড হবে, ঠিক আছে।
কার্যের একক যদি ওয়াট সেকেন্ড হয়, কার্যের একক এখানে আমরা কি জানি, কার্যের এখানে ওয়াট সেকেন্ড আসতেছে, ওয়াট সেকেন্ডকে আমরা কি বলতে পারি, ওয়াট সেকেন্ডকে আমরা জুল বলতে পারি। ঠিক আছে, তাহলে এটাও কি হবে ওয়াট সেকেন্ড। ওয়াট সেকেন্ডকে আমরা কি বলতে পারি, ওয়াট সেকেন্ডকে আমরা জুলও বলতে পারি। এই জিনিসটাই আমরা এখানে দেখবো, এই জায়গাটা কমপ্লিট করো তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক তো দেখতে পাচ্ছি ওয়াট, আর সময়ের জায়গায় দেখতে পাচ্ছি আওয়ার। তাহলে এটা কি এসআই একক, অ্যান্সার হবে না, এটা জাস্ট ব্যবহারিক একক ওয়াট আওয়ার। ঠিক আছে, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যবহার করে। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, জাস্ট এভাবে মাথায় রাখো না, এত ডেফিনেশন মুখস্থ করতেই হবে না। তড়িৎ শক্তি ব্যয় করে তাকেই আমরা কি বলি, তাকে আমরা বলি 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে আমরা কি বলি, 1 ওয়াট আওয়ার। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি বলি এখানে 1 কিলোওয়াট আওয়ার কাকে বলবো, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 আওয়ার ধরে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে তাকে আমরা কি বলি, 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার কি আমরা কি বলি, 1 বট বলি। 1 কিলোওয়াট আওয়ার কি আমরা কি বলি, 1 বট বলি। বট ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিয়ন। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে এখানে কি হচ্ছে, বিওটি, বট। পাবজি খেলার সময় আমরা বলি না বট ফায়ার করতেছে। এখান থেকে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখান থেকে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারকে যদি আমরা ইসেতে কনভার্ট করি, ওয়াট আওয়ারে কনভার্ট করি, তাহলে কত হবে। দেখো এই জিনিসটা মাথায় রাখো, 1 কিলোওয়াট আওয়ার এটাকে যদি করি তাহলে কত হবে, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। আর আওয়ারকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে, 3600 সেকেন্ড। আচ্ছা, এটাকে আমরা ওয়াট আওয়ারে কনভার্ট করতেছি না, এটাকে আমরা জুলে কনভার্ট করতেছি। ঠিক আছে, এটাকে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে কত হবে, তাহলে এটা কত হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি না 1000 × 3600 ওয়াট আওয়ার, সরি ওয়াট সেকেন্ড। আর ওয়াট সেকেন্ড মানে আমরা কি জানি, জুল, একটু আগে আমি বলে এসেছি। তাহলে এখানে কত হচ্ছে, 3600,000 জুল। তাহলে এখান থেকে যদি পয়েন্টটাকে তুলি তাহলে 3 ঘর, এখান থেকে 3 ঘর, তাহলে কত হবে, 3.6 × 10⁶ জুল। এটা মাঝে মাঝে পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞাসা করে, তো এটার ক্যালকুলেশনটা একটুখানি মাথায় রেখো। বাকি তো এতটুকুনি জিনিস আমি তোমাদেরকে যেটা বললাম, যে আমাদের এখানে আজকে চলতরিতের মেইন পার্টটা কমপ্লিট হবে। আজকে আমাদের মেইন পার্ট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দিন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটার মধ্যে প্রত্যেকটা সূত্র আমি আলাদা আলাদা করে বলে দেবো। একসাথে দুটো ভিডিও আনিনি, অনেকটা লেন্দি হয়ে যাবে, তার জন্য নেক্সট ভিডিওটা কি থাকবে, নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে বিভিন্ন সূত্রগুলো আমরা ওখানে ডিসকাস করব। চলতরিতের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আমরা ওখানে ডিসকাস করবো। আর লাস্ট যেটা থাকবে ওটা হচ্ছে গৃহবর্তনী। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু বান্ধবী ক্রাশের সাথে শেয়ার করে দিও, এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তার আগে পর্যন্ত সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।